আচ্ছা, এবারে আমরা কি জানবো অন্ধকার দশা। আগের ক্লাসে আমরা জানছিলাম কি আলোক দশা বা আলোক রাসায়নিক দশা বা ফটোকেমিক্যাল ফেজ। এবার আমরা জানবো কি অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা। অর্থাৎ এক্ষেত্রে কিসের প্রয়োজন হয় না? আলোর প্রয়োজন হয় না। এছাড়াও একে আরও নাম দেওয়া হয়, বলা হয় কি কেলভিন চক্র বা বলা হয় কি C3 চক্র। বোঝা গেল? তাহলে পরীক্ষায় প্রশ্ন দেয় আলোক দশা বা কেলভিন চক্র বা C3 চক্র চিত্র সহ উল্লেখ করো। বোঝা গেছে? এটা প্রচুর কঠিন, এই টপিকটা প্রচুর কঠিন, কিন্তু আজকে এই টপিকটা একেবারে সব থেকে সোজা করে দেবো। যেরকম আমরা আলোক দশা পড়ছিলাম একবারে সোজা করে, তাই তো একই রকমভাবে অন্ধকার দশাটাও বইতে প্রচুর কঠিন করে দেওয়া আছে, একবার সব থেকে সোজা করে আমরা জানবো। তাহলে প্রথমত আমাদেরকে জানতে হবে এর স্থানটা কোথায়। কোথায় অন্ধকার দশা সম্পন্ন হয়? পাতার ক্লোরোপ্লাস্টের কোন অংশে অন্ধকার দশা সম্পন্ন হয়? স্ট্রোমা। গ্রানা অংশে কোন দশা সম্পন্ন হয়? আলোক দশা। এবারে আমাদেরকে জানতে হবে এই অন্ধকার মানে এই যে অন্ধকার দশাকে কেন কেলভিন চক্র বলা হলো। বিজ্ঞানী কেলভিন সর্বপ্রথম, কেলভিন এবং তার সমসাময়িক তিনজন বিজ্ঞানী বেনসন এবং ব্যাসাম, তিনজন বিজ্ঞানী এই অন্ধকার দশাটি পর্যবেক্ষণ করছিলেন ক্লোরেল্লা নামক শৈবালের ক্ষেত্রে। কি দ্বারা করছিলেন? কার্বনের C14 তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা এই অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশাটি পর্যবেক্ষণ করছিলেন। এই কেলভিনের নাম অনুসারে এই দশাটাকে কি চক্র বলা হয়েছে? কেলভিন চক্র। তার মানে সালোক সংশ্লেষের অন্ধকার দশার যেটাই অন্ধকার দশা সেটাই আর একটা কি দশা? কেলভিন চক্র। সেটাকে কি নামে জানা যায়? কেলভিন চক্র। এবারে আমাদেরকে জানতে হবে কেলভিন চক্র বা অন্ধকার দশার পদ্ধতি, কিভাবে অন্ধকার দশা সম্পন্ন হয়, বা এটাকেই আরও একটি নাম দেওয়া হয়, এই দশাকে আরও একটি নাম দেওয়া হয়, বলা হয় কি জৈব সংশ্লেষণ দশা। কি দশা বলা হয়? জৈব সংশ্লেষণ দশা। অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার যে দশাতে বা যে পদ্ধতিতে খাদ্য হিসাবে কি তৈরি হবে? গ্লুকোজ C6H12O6 উৎপন্ন হয়, সেইটাই হচ্ছে কি অন্ধকার দশা। আর আলোক দশায় আমরা কি জানছিলাম? সেখানে PS1 PS2 ছিল, ইলেকট্রন পরিবহন ঘটছিল, একটা অচক্রাকার আর একটা কি ছিল? চক্রাকার। ওই যে ইলেকট্রন পরিবহন ঘটছিল অচক্রাকার পথে কত অণু ATP তৈরি হয়েছিল? 1 অণু। অচক্রাকারে 1 অণু এবং একটা NADPH2 তৈরি হয়েছিল, অর্থাৎ বিজারণ ঘটছিল NADP প্লাসের, অর্থাৎ সেখানে NADPH2 তৈরি হয়েছিল। আর অচক্রাকার মানে চক্রাকার যে ইলেকট্রন পরিবহন ছিল সেখানে কত অণু ATP তৈরি হয়েছিল? 2 অণু ATP তৈরি হয়েছিল। তাহলে ওই যে ATP তৈরি হয়েছে, ওই যে NADPH2 তৈরি হয়েছে, ওইগুলো এসে অন্ধকার দশায় কি উৎপাদনে সাহায্য করবে? গ্লুকোজ উৎপাদনে সাহায্য করবে। তাহলে আমরা এই যে পদ্ধতিটা রয়েছে অন্ধকার দশা বা কেলভিন চক্র বা C3 চক্র যে পদ্ধতিটা রয়েছে সেটাকে 3টি ভাগে ভাগ করা হয়। তাকে 3টি উপদশা মানে এর মধ্যে এই যে পদ্ধতি তাকে 3টি দশায় কি করা হয়? বিভক্ত করা হয়। তাহলে আমাদেরকে জায়গা অনেকটা দরকার, এই জায়গাগুলো আমরা পরিষ্কার করে দিলাম। 4টি দশা, যেটা হচ্ছে কি 1 নম্বর হচ্ছে কি অঙ্গার আত্তীকরণ। অঙ্গার আত্তীকরণ মানে কি? কার্বন ডাইঅক্সাইডের কার্বন কোনো জৈব উপাদানের মধ্যে আবদ্ধ করা, অর্থাৎ কার্বনের আবদ্ধকরণ, যাকে কি নাম দেওয়া যায়? অঙ্গার আত্তীকরণ বা কার্বন আবদ্ধকরণ। 2 নম্বর হচ্ছে কি বিজারণ দশা। 3 নম্বর যেটা বলা হচ্ছে বিজারণ দশা। 3 নম্বর যেটা বলা হচ্ছে সংশ্লেষণ দশা। কি দশা? সংশ্লেষণ দশা। 4 নম্বর যেটা বলা হচ্ছে RUBP পুনরুৎপাদন। RUBP কি? পুনরুৎপাদন। এই 4টা যে দশা রয়েছে এটা কিন্তু খুব সহজভাবে আমরা জানবো, বইতে প্রচুর কঠিন করে দেওয়া আছে। এটা একেবারে সংক্ষেপে জানবো এবং সহজভাবে জানবো। আমাদের কি করে পরীক্ষায় কিন্তু এই অন্ধকার দশা বা কেলভিন চক্র বেশিরভাগ টাইমটাই আসে না। কি আসে এখান থেকে?
এমসিকিউটাই বেশি আছে, অর্থাৎ এখান থেকে শর্ট প্রশ্নটাই বেশি আসে। এটা আমাদেরকে দেখতে হবে। প্রথমত আমরা দেখব যে গ্লুকোজ তৈরি করার জন্য কি প্রয়োজন হয়, কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয়, তাই তো। দেখো প্রথমত আমরা অন্ধকার দশাটা কোথায় সম্পন্ন হয় দেখেছিলাম, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অংশে। ওই স্ট্রোমাতে বিশেষ এক প্রকার থাকে, বিশেষ এক প্রকার উপাদান থাকে, যেটা হচ্ছে কি RUBP, বোঝা গেছে, যেটা হচ্ছে কি RUBP, নামটা কি RUBP, রাইবিউলোজ ওয়ান 5 বিচ ফসফেট, রাইবিউলোজ 1,5 বিচ ফসফেট। এটা কটা কার্বন যুক্ত? তাহলে আমরা দেখলাম কি RUBP রাইবিউলোজ 1,5 বিচ ফসফেট। কেন এরকম নামটা হলো দেখো, এর স্ট্রাকচার যদি আমি আঁকি, এটা কটা কার্বন যুক্ত? 5টা কার্বন, 3 4 5টি কার্বন। 1 নম্বর কার্বনে থাকে CH2O, একটা ফসফেট যুক্ত থাকে, কি হয়েছে C ডবল বন্ড O। আর কি আছে এখানে আমরা যদি দেখি HOH, এখানে কি রয়েছে 5 নম্বর কার্বনে CH2O, বোঝা গেল। এই CH2O এখানেও কি রয়েছে, একটা ফসফেট যুক্ত আছে। তাহলে কত কত কার্বন অংশে, তাহলে কি বলছে, এটা 1 নম্বর কার্বন, 2 3 4, এটা কত নম্বর কার্বন? 5 নম্বর কার্বন। তাহলে কি হয়েছে দেখো, 1 নম্বর কার্বনে ফসফেট আছে, 5 নম্বর কার্বনে ফসফেট আছে। তাহলে রাইবিউলোজ 1 আর 5, বোঝা গেছে। 1 আর 5 কি বলেছে, বীজ কথাটার অর্থ কি, বীজ বা ডাই মানে কটা? 2। ফসফেট মানে কটা ফসফেট আছে এখানে? 2টা ফসফেট। এই কারণে RUBP বলা আছে, এই কারণে এই একে নাম দেওয়া হচ্ছে কি রাইবিউলোজ 1,5 বিচ ফসফেট বা ডাইফসফেট। এই রাইবিউলোজ 1,5 বিচ ফসফেট কি করে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়। কার সঙ্গে যুক্ত হয়? কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়। কার্বন ডাই অক্সাইডে কটা কার্বন আছে? একটা কার্বন। রাইবিউলোজ বিচ 5 ফসফেটে কটা 5 ফসফেট মানে কার্বন আছে? 5টি। 5 একে কত হবে? 6টা কার্বন যুক্ত হয়ে গিয়ে, মানে এই যে RUBP এবং 1 অণু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে 6টা কার্বন যুক্ত অস্থায়ী এক প্রকার যৌগ তৈরি করে, যা 2-3 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়, তারপরেই কি হয়ে যেতে পারে, ভেঙে যাবে। বোঝা গেছে? ভেঙে গিয়ে, যেটা অস্থায়ী তার নাম আমাদের জানার প্রয়োজন নেই, যেটা স্থায়ী সেটাই জানতে হবে। এই 6 কার্বন ভেঙে গিয়ে 2-3 কার্বন যুক্ত, তাহলে 6 কার্বন যুক্ত যে অস্থায়ী যৌগটা তৈরি হয়েছিল সেটা ভাঙবে কিসে? 3 কার্বন যুক্ত 2টা যৌগ গঠন করবে। কীরকম সেই স্ট্রাকচারটা কেমন? 1 2 3, এ কীরকম হবে? 1 2 3, 3 নম্বর 3টা কার্বন যুক্ত, তার স্ট্রাকচারটা কেমন হবে? HOH CH2O ফসফেট। বোঝা গেছে? এখানে কটা কার্বন আছে? কটা কার্বন? 3টা কার্বন যুক্ত যৌগটার নাম আমরা একটু পরেই জানবো, CH2O ফসফেট। তার মানে এখানে কত নম্বর কার্বনে ফসফেট যুক্ত আছে? 3 নম্বর কার্বনে। তাহলে যে 6 নম্বর কার্বন, 5 একে কত? 6টা কার্বন যুক্ত যে অস্থায়ী যৌগটা তৈরি হয়েছিল, সে সঙ্গে সঙ্গে 2টো যৌগে ভেঙে গেল। কটা কার্বন যুক্ত যৌগে ভেঙে গেল? 3টা কার্বন। আর কটা? 3টা কার্বন যুক্ত যৌগে ভেঙে গেল। যেই ভেঙে গেল, তখন যে যৌগটা তৈরি করলো তার কত নম্বর কার্বনে ফসফেট আছে? 3 নম্বর কার্বনে। তাহলে আমরা নামটা এভাবেই লিখবো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, বা এটাকে বলা হয় 3PGA। কি বলা হয় এটাকেই? 3PGA। এটা কয়টা কার্বন যুক্ত? এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড যে উৎপন্ন হলো, কটা কার্বন যুক্ত? 3 কার্বন যুক্ত। তাহলে প্রথম অন্ধকার দশায় RUBP এবং 1 অণু কার্বন ডাই অক্সাইড পরস্পর বিক্রিয়া করে প্রথম যে যৌগটি তৈরি করেছিল সেটার নাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটায় কয় অণু, কটা কার্বন আছে? 3টা কার্বন। এই কারণে এই চক্রকে C3 চক্র বলা হয়। অন্ধকার দশা বা কেলভিন চক্রকে আরও একটা নাম দেওয়া হয় কি? C3 দশা। পরীক্ষায় প্রশ্ন আছে যে অন্ধকার দশায় প্রথম উৎপন্ন যৌগটির নাম কি?
ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কতগুলো কার্বন যুক্ত হয়? 3টি কার্বন যুক্ত হয়। এরপরে তাহলে আমরা প্রথম যে দশাটি জানলাম এটা হচ্ছে অঙ্গার আত্তীকরণ দশা, অর্থাৎ এই যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের কার্বন কোন যৌগের মধ্যে আবদ্ধ হলো? ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা 1 নম্বর পয়েন্ট আমরা জানলাম কি অঙ্গার আত্তীকরণ। এখানেই জানতে হবে এই যে বিশেষ বিক্রিয়াটা সম্পন্ন হলো RUBP এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে যে বিক্রিয়াটা সম্পন্ন হলো, যে উৎসেচকের সহায়তায় এই বিক্রিয়াটি সম্পন্ন হয় তাকে বলা হয় রুবিস্কো, RUBISCO। উৎসেচকটার নাম কি? রুবিস্কো। রাইবিউলোজ, বিচ ফসফেট, কার্বক্সিলেজ। দেখো RUBP রাইবিউলোজ, বিচ ফসফেট, CO কথাটার অর্থ কি? কার্বক্সিলেজ। অর্থাৎ কার্বক্সিলেজ আমরা সেখানেই অ্যাড করব যেখানে ওই উৎসেচকটা কার্বন ডাই অক্সাইডকে আবদ্ধকরণ করবে। বোঝা গেছে? তাহলে এখানে উৎসেচকটার নাম কি? রুবিস্কো, রাইবিউলোজ, বিচ ফসফেট, কার্বক্সিলেজ। এরপরে তাহলে এটা অঙ্গার আত্তীকরণ দশা ছিল। এরপরে যে দশাটি শুরু হবে তার নাম কি? বিজারণ দশা। বিজারণ দশা শুরু হওয়ার পূর্বে এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হবে কে? ATP। কে যুক্ত হবে? ATP। আচ্ছা, এতদূর পর্যন্ত আমরা একটু জানলাম। এরপর আমরা আগে যাই। দেখো আমরা সমীকরণে পড়ছিলাম যে 1 অণু গ্লুকোজ তৈরি হওয়ার জন্য কত অণু কার্বন ডাই অক্সাইড লাগছিল? 6 অণু। তাহলে 6CO2 প্লাস 12H2O লাগছিল। তার ফলে কি তৈরি হয়েছিল? C6H12O6 প্লাস 6 অণু জল আর কত অণু অক্সিজেন? 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়েছিল। তাহলে এই গ্লুকোজ তো এই অন্ধকার দশাতেই তৈরি হয়। তাহলে ওটার জন্য কত অণু কার্বন ডাই অক্সাইডের দরকার? 6 অণু। তাহলে আমরা এখানে কত অণু কার্বন ডাই অক্সাইড দেখতে পাচ্ছি? এখন এখানে কত দেখছো? 1। তাহলে 1 অণু রাইবিউলোজ বিচ ফসফেট 1 অণু কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে এখানে কত অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছিল? 2 অণু। তাহলে 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 6 অণু RUBP যুক্ত হয়ে কত অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে? 12 অণু। তাহলে 1-এ যদি 2 হয় 6-এ কত হবে? 12। তাহলে 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং এখানে কয় অণু রাইবোলেজ বিশ ফসফেট দরকার? 6 অণু। তাহলে এখানে যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটি তৈরি হবে কত অণু তৈরি হবে? 12 অণু। এটা দিয়েই আমরা সঠিকভাবে একবারে পড়বো। অনেক বইতে এখানে কিন্তু কত অণু লেখা নেই। বোঝা গেছে? মানে শুধুমাত্র এই 6 না দিয়ে এক করে বলে দিচ্ছে। যদি নাও যদি উল্লেখ করে আমরা নিজেরা পারবো ঠিক করতে, বা যদি লেখা থাকলে তো ভালো, নাহলে এইভাবে 6 অণু এখানে কত অণু তৈরি হলো? প্রথমে 12 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এটা ছিল কি? অঙ্গার আত্তীকরণ দশা। এরপরে যে দশাটা ছিল এটার নাম কি? বিজারণ দশা। বিজারণ দশার পূর্বে কি বলছি আমি? ATP একটা ফসফেট দান করে দিবে। কাকে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডকে। ATP ফসফেট দান করলে একটা ফসফেট যদি দান করে দেয় কটা ফসফেট থাকবে? 2টা ফসফেট থাকবে। তখন কি হবে? ADP। ATP থেকে একটা ফসফেট দান করে দিলে কি হবে? ADP, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট। একটা ফসফেট যে দান করে দিল সেটা কি করলো একটু আমাদেরকে দেখতে হবে। এটা স্ট্রাকচার ছিল কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই স্ট্রাকচারটাকেই আমি এখানে আঁকবো। C ডবল বন্ড O মাইনাস HOH CH2OP। তাহলে এখানে কত নম্বর কার্বনে ফসফেট ছিল? 3 নম্বরে। এবং ATP একটা কি দান করছে? ফসফেট দান করছে। ওই ফসফেটটি কত নম্বর কার্বনে এসে যুক্ত হয়েছে? 1 নম্বর কার্বনে এসে যুক্ত হয়েছে। তাহলে এই যৌগটাকে আমরা কি নাম দেব? 1,3। 2টো ফসফেট থাকা মানে বিষ বা ডাই। বোঝা গেছে? 1,3 বিচ ফসফোগ্লিসারিক অ্যাসিড। একই নাম, ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফো ছিল, এবারে 1 নম্বর কার্বনে ফসফেট চলে আসে। শুধু কি বলবো? 1,3 বিচ ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2টা ফসফেট যেখানে থাকবে মানে যে 2টা থাকলে কি ডাই বলা হয় বা কি বলা হয়? বিচ। তাহলে আমরা এখানে কি লিখবো? 1,3 বিচ বা ডাই ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এখানে এটা কত কার্বন যুক্ত হবে? একই রকম হবে 3 কার্বন যুক্ত। তাহলে এটাকে কি লিখবো আমরা? বিচ ফসফোগ্লিসারিক অ্যাসিড, BPGA বা ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড, DPGA। তাহলে 12 অণু থেকে কত অণু তৈরি হবে? 12 অণু। 12 অণু। 1 অণুকে ATP দিতে হলে 1 অণু ATP দরকার। 12 অণুকে দিতে হলে এখানে কত অণু ATP খরচ হবে? 12 অণু। কত অণু ADP তৈরি হবে? ক্লিয়ার? তাহলে এখনো পর্যন্ত আমরা বিজারণ দশায় গেলাম না। বিজারণ দশা যাওয়ার আগে আমরা এতদূর পর্যন্ত আমরা জানছিলাম। পরিষ্কার? এরপর
এরপর যেটা হবে কি, এটা এখানে কিন্তু কেমিক্যাল স্ট্রাকচারটা আঁকলাম। কেমিক্যাল স্ট্রাকচার তোমাদের পরীক্ষা আঁকার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র সঠিকভাবে সহজভাবে বোঝার জন্য এই স্ট্রাকচারটা আমি এখানে আঁকলাম। না, এই স্ট্রাকচারগুলো নিজেদেরকে মনে রাখতে হবে, এগুলো জানলে কি আমাদের অনেক দিন পরে এটা মনে থাকবে এবং আমরা ডিটেলসে জিনিসটা বুঝতে পারবো, না হলে কিন্তু অসুবিধা হবে। তাহলে দেখো এবারে আমরা কি দেখব, বিজারণ দশা। বিজারণ মানে কোনো জায়গায় বিজারণ ঘটা মানে সেখানে হাইড্রোজেন দেওয়া না নিয়ে নেওয়া, দেওয়া। জারণ মানে কি, হাইড্রোজেন সেখান থেকে নিয়ে নেওয়াকে জারণ, আর হাইড্রোজেনকে দিয়ে দেওয়া মানে কি হবে, বিজারণ দশা। তাহলে আমরা আলোক দশায় দেখছিলাম এটিপি, আলোক দশায় আমরা দেখছিলাম এটিপি তৈরি হয়েছিল, আর কি তৈরি হয়েছিল, NADPH2 তৈরি হয়েছিল, তাই তো। তাহলে ওই যে NADPH2 আলোক দশায় তৈরি হয়েছিল, তাহলে ওই NADPH2 কি দান করে দিবা, হাইড্রোজেন। হাইড্রোজেন যদি দান করে দেয় তখন কি হবে, NADP+ আর H নাই। তাহলে যেই হাইড্রোজেন দান করে দিল, কাকে দান করলো, 1,3 বিচ ফসফোগ্লিসারিক অ্যাসিডকে। ওই হাইড্রোজেন এবারে কোথায় কি গিয়ে যুক্ত হয়েছে একটু দেখবো, স্ট্রাকচার দেখবো। কটা কার্বন আছে এখানে, 3টা। আচ্ছা, 1 নম্বরটাকে আমরা বাদ দিয়ে বাদ বাকিগুলো আঁকবো। এই 1 নম্বরে কি আছে, সি, 2টো অক্সিজেন আছে। এখানে কি হচ্ছে, একটা হাইড্রোজেন যুক্ত হবে। এখানে কি হচ্ছে, বিজারণ ঘটছে, কি যুক্ত হবে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, অক্সিজেন যেরকম ছিল সেরকম থাকবে। তাহলে CHO মানে কি গ্রুপ তৈরি হলো, অ্যালডিহাইড গ্রুপ। এবং এখানে কত নম্বর কার্বনে ফসফেট আছে, 3 নম্বরে। তাহলে এখানে যে যৌগটা তৈরি হলো তার নাম আমরা কি দেব, 3-ফসফো গ্লিসারলডিহাইড। অর্থাৎ এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, সেই জন্য আমরা কি নাম দিলাম, 3-ফসফো গ্লিসারলডিহাইড। এটা কটা কার্বন যুক্ত, 3 কার্বন। এখানে কত অণু 3-ফসফো গ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছে কে বলতে পারবে, 12 অণু। তাহলে 12 অণু 1,3 বিচ ফসফোগ্লিসারিক অ্যাসিডকে বিজারণ করতে হলে কত অণু NADPH2 লাগবে, 12 অণু। এখানে এইগুলো থেকে MCQ আসবে, যেটা আসবে আমি একদম লাস্টে বলবো। এতদূর পর্যন্ত বোঝা গেছে বিজারণ দশা কি। তার মানে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে কি তৈরি করলো, 12 অণু 3-ফসফো গ্লিসারলডিহাইড, PGALD, 3-ফসফোগ্লিসারলডিহাইড। বোঝা গেছে, 3PGALD। কত অণু 3PGALD তৈরি হলো, 12 অণু। এই 12 অণুর মধ্যে কেবলমাত্র 2 অণু, 12 অণু থেকে 2 বাদ দিলে কত হবে, 2 10। তাহলে কেবলমাত্র 2 অণু PGALD তৈরি করে কি, এর পরবর্তী সময়ে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট কত তৈরি করে, 2 অণু। তো তারাও কি তৈরি করে, 2 অণু ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, DHAP, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, DHAP। তাহলে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটও কটা কার্বন যুক্ত, 3 কার্বন যুক্ত। ক্লিয়ার। এবারে দেখো, এবারে কি বলছে, এবারে আমরা যাব কিসের, জৈব সংশ্লেষণ দশা। অর্থাৎ এই দশায় কি সংশ্লেষ হবে আমরা জানি, গ্লুকোজ সংশ্লেষণ হবে। কি সংশ্লেষণ হবে, গ্লুকোজ সংশ্লেষণ হবে। কিভাবে গ্লুকোজ সংশ্লেষণ হবে দেখো, এখানে 12 অণুর মধ্যে কত অণু ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট গঠন করছিল, 2 অণু PGALD। তাহলে এখানে কত অণু ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হবে, 2 অণু। তাহলে এই 2 অণু PGALD এবং এই 2 অণু ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট পরস্পর বিক্রিয়ার মাধ্যমে কি করবে, ফ্রুক্টোজ 1,6 বিচ ফসফেট গঠন করবে। কি গঠন করবে, ফ্রুক্টোজ 1,6 বিচ ফসফেট গঠন তৈরি করবে। তার মানে আমরা এই দশাটা পড়ছি, সংশ্লেষণ দশা। বোঝা গেছে। এই আচ্ছা, এটা কটা কার্বন যুক্ত ছিল, 3। এটা কটা কার্বন যুক্ত, 3 মিলে গেলে কটা কার্বন যুক্ত তৈরি হবে, 6 কার্বন যুক্ত ফ্রুক্টোজ 1,6 বিচ ফসফেট। কেন ফ্রুক্টোজের স্ট্রাকচার আমরা জৈব অণু যখন পড়েছিলাম তখন জানছিলাম, কেন 1,6 বিচ ফসফেট বলা হলো, 1 আর 6 আছে। এরপরে এই ফ্রুক্টোজ 1,6 বিচ ফসফেট থেকে, আচ্ছা এখানে আমি স্ট্রাকচারটা আরেকবার এঁকে দিচ্ছি দেখো, 1 2 3 4 5 6। ফ্রুক্টোজের স্ট্রাকচার কি ছিল, CH2OH, C ডবল বন্ড O, OH H
HOH OH CH2OH, তার মানে ফসফেট ই থাকা মানে কত কত কার্বনে ফসফেট ছিল 1 আর 2। তাহলে এবারে যদি 1 নম্বর কার্বন থেকে ফসফেটটা বাইরে বেরিয়ে যায় তখন কিসে পরিণত হবে? ফ্রুক্টোজটা। তখন কি বলবো আমরা? ফ্রুক্টোজ শুধু 6 ফসফেট, ফ্রুক্টোজ শুধু 6 ফসফেট। এটা কত নম্বর কার্বন? 6 কার্বন। এরপরে এই ফ্রুক্টোজ 6 ফসফেট এরপর এর গঠনের পরিবর্তন ঘটে যায়, দিয়ে কিসে পরিণত করে? গ্লুকোজ 6 ফসফেট। এই গ্লুকোজ 6 ফসফেট মানে কেন গ্লুকোজ 6 ফসফেট বলা হলো? গ্লুকোজের কত নম্বর কার্বনের 6 ফসফেট আছে? 6। এবার এখান থেকে একটা অজৈব ফসফেট বাইরে বেরিয়ে গেল। যদি গ্লুকোজ থেকে ফসফেট বাইরে বেরিয়ে যায় শেষে পড়ে থাকবে কি? গ্লুকোজ C6H12O6। এইটাই কি হচ্ছে? জৈব সংশ্লেষণ দশা, হ্যাঁ কি না? এরপরে লাস্ট আমরা যেটা জানবো RUBPর পুনরুৎপাদন। এটা আবার কি জিনিস? এতদূর পর্যন্ত পরিষ্কার? এই মাঝে গোটা কয়েক আরও স্টেপ আছে যেগুলো হিজিবিজি দিয়ে ওইটাকে কি করে দিচ্ছে? কঠিন করে দিচ্ছে। বোঝা গেছে? যেগুলো আমরা যদি এই MSc যদি আমরা পড়ি বা গ্র্যাজুয়েশন যদি পড়ি সেখানে দরকার। বোঝা গেছে? এখানে আমরা যখন নিট পরীক্ষা দেবো এত সব হিজিবিজি ওগুলো জানার দরকার নেই, সেখান থেকে প্রশ্ন আসেনি। শুধু এগুলোকে কঠিন করে লাভ নাই। এখানে আমরা একটা স্টেপকে কি করব? জাম্প করব, দেখবো। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে রাখি, কার পুনরুৎপাদন? RUBPর পুনরুৎপাদন। মানে এই যে RUBP এর পুনরুৎপাদন, এ কি নিশ্চয়ই এই বিক্রিয়ার মধ্যে ঢুকে গেছিল, তার ফলে এখানে কি করতে হবে? আবার পুনরুৎপাদন করতে হবে। তার মানে কিভাবে বিক্রিয়ায় ঢুকছিল আমরা দেখব। 6 অণু RUBP কটা কার্বন যুক্ত? 5 কার্বন যুক্ত। তাহলে 6 5 এখানে টোটাল কতগুলো কার্বন আছে? 6 5 কত? 6 5 একটা রাইবিউলোজ 1,5 বিচ ফসফেটে 5টা কার্বন থাকে, 6টার মধ্যে কটা থাকে? 6 5 30। আর এখানে কটা কার্বন ডাইঅক্সাইড আছে? 6টা, মানে 30 আর 6 কত হবে? 36টি কার্বন নিয়ে এখানে কাজ চলছে। তাহলে 36টি কার্বন এখানে আছে না কি দেখবো। প্রথম যে যৌগ তার নাম কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কটা কার্বন যুক্ত? কত অণু তৈরি হয়েছে? 12। 12 কে 12, 12 দুগুণে 24, 12 3 36। তাহলে এখানে 36টা কার্বন আছে না নাই? এখানেও দেখো 12 3 36টা কার্বন আছে না নাই? এখানেও দেখো 12 3 36টা কার্বন আছে না নাই? তার মানে 12 অণু PgALD যে তৈরি হয়েছিল তার মধ্যে 2 অণু কি তৈরি করতে কাজে লাগছিল? গ্লুকোজ। পরীক্ষায় কোশ্চেন দিবে যে 12 অণু PgALD যে তৈরি হলো তার মধ্যে কত অণু PgALD গ্লুকোজ তৈরি করতে অংশগ্রহণ করে? কত অণু? 2 অণু। 2 অণু। তার মানে 12 3 যে 36 ছিল, তাই তো? সেখান থেকে কত অণু চলে গেছে? 2 অণু। 2 অণু মানে কত আছে এখানে? 2 3 6টা কার্বন। তার মানে 36 মাইনাস 6 করলে কত পড়ে থাকবে? 30টা কার্বন থাকবে। দেখো বাকি কতগুলো থাকলো এখানে আমরা বলবো। আচ্ছা, 3টা যদি গ্লুকোজ তৈরি করবে, সরি 2টো যদি PgALD গ্লুকোজ তৈরি করতে অংশগ্রহণ করে যায়, বাকি কত থাকবে? বাকি কত থাকবে? 10 অণু PgALD। এগুলো কত কার্বন যুক্ত? 3 কার্বন যুক্ত। তাহলে 10 3 30টা কার্বন আছে। আর এই যে রাইবিউলোজ বিচ ফসফেট আমরা যে কাজ করছিলাম এখানে কতগুলো আছে? 6 5 30টা কার্বন। তাহলে এই 30টা যে কার্বন, এই যে 10 অণু, এটাকেই ফিরিয়ে দেওয়াটাকে আমরা কি বলবো? রাইবিউলোজ RUBPর পুনরুৎপাদন। পরিষ্কার না নয়? পরীক্ষায় এইরকম কোশ্চেন আসবে। 10 অণু যে PgALD, 12 অণু যে তৈরি হয়েছিল, 12 অণু যে PgALD তৈরি হয়েছিল তার মধ্যে কত অণু গ্লুকোজ তৈরি করতে কাজ করবে? 2 অণু। তার মানে এই যে 2 PgALD 2 ডাইহাইড্রোক্সিঅ্যাসিডন ফসফেট এগুলো একবার একটা পথে করবে, আরেকবার একই রকমভাবে এরকম করে 2 2 2 করে এরকমভাবে গ্লুকোজ কি করতে থাকবে? সংশ্লেষণ করতে থাকবে। তাহলে আমরা লাস্ট যে পয়েন্ট তার নাম কি? RUBPর পুনরুৎপাদন। কিভাবে পুনরুৎপাদন হবে? কত অণু PgALD আছে বাদ বাকি? 12 অণুর মধ্যে কত অণু আছে? 10 অণু PgALD বিভিন্ন অন্তর্বর্তী বিক্রিয়ার মাধ্যমে তৈরি করবে কি? রাইবিউলোজ 5 ফসফেট। কি তৈরি করবে? 6 অণু। কত অণু তৈরি করবে? 6 অণু। এখানে যে মাঝে যে স্টেপটা আছে ওটা কোনো লেখার প্রয়োজন নেই। পরীক্ষায় যদি পড়েও সুদ্ধা পুরো স্টেপ জাম সহ আমি যেটা বলবো এটাই লিখবো। যদি কোনো স্যার জিজ্ঞাসা করে এই স্টেপ জাম এখানে হেনাতেনা ব্যাপার কেন, বুঝে গেছে? কন্ট্যাক্ট টু আমার নামটা দিয়ে দেবো, ওই নাম্বারে যেন যোগাযোগ করে। বুঝে গেছে? এই স্যার বলছিলেন, হ্যাঁ নাম্বারটা লিখে দেবো। ওই স্যার বলছিলেন যে এই স্টেপ আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই কারণে স্যার দেয়নি।
কি বলছি, বোঝা গেছে? তাহলে 10 অণু পিজিএএলডি যে হয়েছিল, সে কি করবে, 6 অণু রাইবিউলোজ 5 ফসফেট গঠন করবে। কি করবে? রাইবিউলোজ 5 ফসফেট গঠন করবে। এগুলো কটা কার্বন যুক্ত হবে? 5 কার্বন যুক্ত। কটা কার্বন যুক্ত? 5 কার্বন যুক্ত। তাহলে 6 অণু 5 কার্বন যুক্ত হলে কতগুলো কার্বন থাকবে? 6 5 30টি কার্বন এখানে থাকবে, যেরকম 10 অণুতে ছিল। পরিষ্কার না নয়? তাহলে এই যে 6 অণু রাইবিউলোজ 5 ফসফেট যেটা আছে, তার স্ট্রাকচারটা কি এইটাই। রাইবিউলোজ 1,5 বিচ ফসফেট ছিল, কেন? এগ আর 5 যুক্ত ছিল বলে। একে নাই বলে কি বলছে, রাইবিউলোজ 5 ফসফেট। পুরো সেম স্ট্রাকচারটা এগ, এখানে যদি আঁকি শুধু কিটা বাদ দিব, এইটা বাদ দেবো, তাহলে কি পড়বো, রাইবিউলোজ 5 ফসফেট তৈরি হয়েছে। কতগুলো পিজিএএলডি থেকে? কত অণু? 10 অণু থেকে। এরপর এই যে 6 অণু রাইবিউলোজ 5 ফসফেট আর রাইবিউলোজ 1,5 বিচ ফসফেটে কিভাবে পরিণত হবে? কিভাবে পরিণত হবে? একটা ফসফেট দিতে হবে, তাই তো? তাহলে ওই ফসফেটটা কে প্রদান করবে? এটিপি। এটিপি কি প্রদান করবে? ফসফেট দিয়ে কিসে পরিণত হবে? এডিপি। তাহলে এখানে কত অণু রাইবিউলোজ 5 ফসফেট আছে? এক একজনকে যদি একটা করে দিতে হয়, 6 জনকে কটা করে দিতে হবে? তাহলে কত অণু এটিপি প্রয়োজন হবে? এখানে 6 অণু এটিপি। তাহলে এখানে যে 1 নম্বর কার্বন এই ফসফেটটা চলে আসলো, পুনরুৎপাদন ঘটলো না ঘটলো না আরইউবিপির? ক্লিয়ার? তাহলে এই 6 অণু রাইবিউলোজ 1,5 বিচ ফসফেটের সঙ্গে 6 অণু এটিপি যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করলো? রাইবিউলোজ, এটা কি হবে? ফসফেট। 1,5 বিচ ফসফেট তৈরি হয়ে গেল। তার মানে এটা কি দেখলাম আমরা, যে অন্ধকার দশা। পরীক্ষায় এবার কোশ্চেন কেমন দেয় দেখো। তাহলে আমরা মাঝে যে স্টেপটা জাম দিয়ে দিচ্ছি, এখানে আমরা দেখবো সিউডো হেপ্টুলোজ 7 ফসফেট, সিউডো হেপ্টুলোজ 1,7 বিচ ফসফেট, জাইলুলোজ ফসফেট, এরিথ্রোজ ফসফেট, হ্যাঁ, নানান ধরনের নাম, হেনা তেনা ব্যাপার আছে, অত কিছু লিখার দরকার নেই। বোঝা গেছে? তাহলে আমি প্রথম কি পড়ছিলাম, আরইউবিপি কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করছিলাম? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। কত অণু? 12 অণু। এর সঙ্গে এটিপি যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করলো? 1,3 বিচ ফসফোগ্লিসারিক অ্যাসিড। এর সঙ্গে NADPH2 হাইড্রোজেন দান করে কি তৈরি করলো? 12 অণু ফসফোগ্লিসারলডিহাইড। তার মধ্যে কত অণু গ্লুকোজ তৈরিতে অংশগ্রহণ করছিল? 2 অণু। কত অণু আরইউবিপিতে ফিরে গেছিল? 10 অণু। ওই 10 অণু কি করবে? বিভিন্ন অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে, যেগুলো আমরা স্টেপ জাম দিয়ে দিছি, কি লিখবো? অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে 5 কার্বন যুক্ত 6 অণু কি তৈরি করবে? 5 ফসফেট। মানে এখানে কটা কার্বন আছে? 6 5 30। 30, এটা কত? 6 5 30টা কার্বন। তাহলে ওই আরইউবিপির পুনরুৎপাদন ঘটাতে হবে রাইবিউলোজ 6 অণু রাইবিউলোজ 5 ফসফেট, তার সঙ্গে কত অণু এটিপি ফসফেট দান করলে রাইবিউলোজ 1,5 বিচ ফসফেট তৈরি হবে? 6 অণু। এবার পরীক্ষার কোশ্চেন কেমন আসে, এমসিকিউ, এটা পরিষ্কার করলাম। পরীক্ষায় প্রশ্ন দেবে যে অন্ধকার দশা বা কেলভিন চক্র বা C3 চক্রে 1 অণু গ্লুকোজ তৈরি করার জন্য কত অণু এটিপির প্রয়োজন হয়? কি করে 6 অণু? এখানে কত অণু লাগছে? 12। এখানে কত অণু লাগছে? 12 যুক্ত 6 কত হয়? 18 অণু এটিপি প্রয়োজন হয়। বুঝা গেছে? 1 অণু গ্লুকোজ তৈরি করার জন্য সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কত অণু NADPH2 প্রয়োজন হয়? কত অণু? 12 অণু NADPH2 প্রয়োজন হয়। মৃত্যু পর্যন্ত যেন এটা মনে থাকে। কত অণু এটিপি? 12 অণু। এখানে কত অণু আছে? 6 অণু। 12 6 18। এখানে কত অণু NADPH2 লাগছে? 12 অণু এটিপি। পরীক্ষায় প্রশ্ন আছে NADPH2 12 অণু। পরীক্ষায় প্রশ্ন দেয় যে C3 চক্রে কার্বন ডাইঅক্সাইড আবদ্ধকরণের জন্য প্রথম যে উৎসেচকটি রয়েছে তার নাম কি? রুবিস্কো। পুরো নাম কি? রাইবিউলোজ বিচ ফসফেট কার্বক্সিলেজ। রাইবিউলোজ বিচ ফসফেট কার্বক্সিলেজ। প্রথম বলবে C3 চক্রে কার্বন ডাইঅক্সাইড আবদ্ধকরণের জন্য প্রথম যে যৌগটা আছে তার নাম কি? আরইউবিপি, না জল, না অক্সিজেন, না অন্য কিছু আছে? তখন কি বলতে হবে? আরইউবিপি প্রথম কার্বন ডাইঅক্সাইডকে কি করে? আবদ্ধকরণ করে। এও কোশ্চেন আসবে, প্রথম যে যৌগটা উৎপন্ন হয় তার নাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। বুঝে গেছে? এও কোশ্চেন আসবে যে অন্ধকার দশায় উৎপন্ন 12 অণু পিজিএএলডির মধ্যে কত অণু আরইউবিপি গঠনে কাজ করে? 10 অণু। কত অণু গ্লুকোজ তৈরিতে সাহায্য করে? 2 অণু। 1 অণু গ্লুকোজ তৈরি করার জন্য কত অণু কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়? কত অণু আরইউবিপির প্রয়োজন হয়?
কত অণু 6 অণুর প্রয়োজন হয়। এটা ছিল কি আমাদের এটা কি বলে অন্ধকার দশা বা C3 চক্র। এবারে এখানে একটা কোশ্চেন দেয় C3 উদ্ভিদ কি, কি কোশ্চেন দেয় C3 উদ্ভিদ কি, C3 উদ্ভিদ কি, বোঝা গেছে? C3 উদ্ভিদ যে সমস্ত উদ্ভিদের, বোঝা গেছে, এই C3 চক্র সম্পন্ন হয় তাদেরকে কি বলা হয় C3 উদ্ভিদ। সমস্ত উদ্ভিদেরই সেই C3 বা অন্ধকার দশা সম্পন্ন হয়। কিছু কিছু উদ্ভিদের একটা এক্সট্রা দশা থাকে C4, যেটা আমরা এর পরেই জানবো, বোঝা গেছে? যত উদ্ভিদ আছে, বোঝা গেছে, সবার ক্ষেত্রে কি তৈরি হয় C3, তার মানে C3 সম্পন্ন হয়। উদাহরণ যদি বলা হয় ধান, গম, আম, জাম, কাঁঠাল, অর্থাৎ যারা 15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে বসবাস করে সেই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কেবলমাত্র কোন দশা সম্পন্ন হবে C3 চক্র সম্পন্ন হবে। সেই সমস্ত উদ্ভিদকে কি বলা হবে C3 উদ্ভিদ। পরীক্ষায় প্রশ্ন দেয় C3 উদ্ভিদের বৈশিষ্ট্য কি, আমরা কি লিখবো? 1 নম্বর, এই C3 উদ্ভিদগুলো কত কত তাপমাত্রায় বেঁচে থাকতে পারে? 15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেঁচে থাকতে পারে। এরপরে আমরা দেখব এই যে উদ্ভিদগুলো রয়েছে এদের প্রথম কার্বন ডাই অক্সাইড আবদ্ধকরণের জন্য একটাই উৎসেচক থাকে, সেই উৎসেচকটার নাম কি রুবিস্কো, বোঝা গেছে? এরপর আমরা যাব কিসে, এদের যদি দেখা যায় প্রথম যে যৌগটা উৎপন্ন হয় C3 উদ্ভিদের সালোক সংশ্লেষ অন্ধকার দশায়, তার নামটা কি বলতো? ফসফোগ্লিসারিক অ্যাসিড। C3 চক্রে C3 উদ্ভিদ যে C3 চক্র সম্পন্ন হয় সেখানে কত অণু এটিপি তৈরি হয়? 12 × 6 18 অণু এটিপি তৈরি হয়। কত অণু NADPH2 তৈরি হয়? 12 অণু NADPH2 কি হয়? তৈরি হয়, বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের অন্ধকার দশা, এই ছিল C3 উদ্ভিদ কাকে বলে, উদাহরণ এবং C3 উদ্ভিদের বৈশিষ্ট্য। এরপরে আমরা কি জানবো? C4 চক্র সম্পর্কে এবং C4 উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে।